রাজশাহীতে পিকনিকের খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অসুস্থ। বমি ও ডায়রিয়ায় আক্রান্তদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। জ্বর, পেট ব্যথা আর বমি হচ্ছে। আর রাত্রে থাকি ধরেন বমি আর পায়খানা। সকালবেলা থেকে ভর্তি করছি। 50 থেকে 52 জন রোগী আগে ভর্তি হয়, বাচ্চা এবং বড় মানুষ মিলে। ঝিনাইদহে ওয়াজ মাহফিলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, নিহত 1, আহত 6। একজনকে আটক করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সারা দেশে আটক 2.5 শতাধিক, বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অস্ত্র গুলি উদ্ধার। মানিকগঞ্জের বেশিরভাগ ভূমি অফিসে এখনো বন্ধ হয়নি ঘুষ দুর্নীতি। ডিজিটাল সেবার নামে চলছে হয়রানি, দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য। অনলাইনে যা খরচ আসবো তার অতিরিক্ত 500 টাকা দিতে হবে। আমি বলি কেন, তা তো আমি দেবো না। 7,500 টাকা হারাই নিছি, 8,000 টাকাই দিয়েছিলাম, 500 টাকা আমার ঘুরাই দিয়েছি। আরে বলছি যে এটা খারিজ করা যাবে নাকি, 6 ডিসমাল জমি। সে বলছে যে যাবে, 7,000 টাকা লাগবে। রমজান উপলক্ষে অতিরিক্ত 9,000 টন পণ্য সরবরাহ করবে টিসিবি, জানালেন বাণিজ্য উপদেষ্টা। সুবিধা পাবে 12 লাখ পরিবার। বসন্ত বরণ সামনে রেখে ব্যস্ত ঝিনাইদহের ফুল চাষিরা। উৎপাদন ভালো হলেও দাম কম হওয়ায় লোকসানের শঙ্কা। বাজারের অবস্থা খুব ভালো না। গতবার এই সময় আপনার ফুল বেচলাম 47 টাকা 50 টাকা, আর সেই ফুল এখন 13 টাকা। যে পরিমাণে আশা করছে হয়তো বা সেই পরিমাণে বেচা কেনা হবে না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজশাহীর 4 ঘাটে পিকনিকের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক। গতকাল থেকে আজ দুপুর 2টা পর্যন্ত থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের 52 জন শিক্ষার্থী ও অভিভাবক 4 ঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন তারা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্তরা জানায় স্কুল থেকে রোববার সকালে শিক্ষার্থী ও অভিভাবক সহ 180 জন গোদাগাড়ির সাফিনা পার্কে পিকনিকে যায়। এর মধ্যে 47 জন ছিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাকিরা অভিভাবক ও তাদের আত্মীয় স্বজন। পিকনিকের খাবার রান্না করে প্যাকেটে নিয়ে যাওয়া হয়। দুপুরে সেই খাবার খেয়ে বাড়ি ফেরার পর একে একে অসুস্থ হতে থাকে সবাই। ডায়রিয়া ও বমি শুরু হয়। সোমবার দুপুর থেকে অসুস্থরা একে একে হাসপাতালে ভর্তি হওয়া শুরু করে। মোটামুটি 50 থেকে 52 জন রোগী আগে ভর্তি হয়, বাচ্চা এবং বড় মানুষ মিলে। খাবার ফুড পয়জনিং বলা যায়, এটা গরম লাগার কারণে বলা যায়, এটা বলা হচ্ছে না যে ফুড পয়জনিং কিংবা অন্য কোনো কারণ। 10টা থেকে আমার ছেলে অসুস্থ, তারপর দুপুরে আমার মেয়ে, সন্ধ্যা থেকে আগে। দর্শক, এই বিষয়ে আরও জানবো। এই মুহূর্তে চলে যাচ্ছি সহকর্মী তারেক মাহমুদের কাছে। তারেক, আক্রান্তদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? শাওন, একটু আগে চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে। চিকিৎসকরা যেমনটি বলছেন যে 52 জন আক্রান্ত ছিল, এর মধ্যে মোট 18 জন কিন্তু ছাড়পত্র নিয়েছে, সুস্থ হয়ে হাসপাতাল থেকে তারা বাসায় ফিরেছে এবং বাকি যারা রয়েছে তারাও অনেকে কিন্তু সুস্থ হওয়ার পথে, তবে গুরুতর কিন্তু কেউ নেই। যারা আক্রান্ত হয়েছে তারা বমি এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। এবং এই রাজশাহী 4 ঘাটে কিন্তু এই যে পিকনিকের খাবার খেয়ে কিন্তু যে থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের মোট যে অর্ধশতাধিক যে শিক্ষার্থী এবং তার অভিভাবকরা অসুস্থ হয়েছিলেন, তারা এখন পর্যন্ত 18 জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন। অনেকে অসুস্থ কিন্তু আছেন। চিকিৎসকরা তাদের শারীরিক খোঁজখবর নিচ্ছেন এবং তাদের চিকিৎসার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে 4 ঘাট উপজেলার যে এই সদরের যে বেসরকারি প্রতিষ্ঠান থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয় থেকে কিন্তু তারা 180 জন রাজশাহীর যে গোদাগাড়ির সাফিনা পার্কে কিন্তু গিয়েছিলেন। তারপরে এই পিকনিকের খাবার খেয়ে এই ঘটনাটি ঘটে। এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। কি হয়েছিল, কি ঘটনা একটু বলবেন, কেন আক্রান্ত হলো, কিভাবে আক্রান্ত হলো?
আচ্ছা, এখন কি হয়েছিল এটা আসলে কনফার্মলি আমরা বলতে পারবো না, এটা একজন ডক্টরই বলতে পারবেন। আমরা যেটুকু বলতে পারি যে স্কুলের পক্ষ থেকে গত 9 তারিখে আমরা 180 জনের একটা টিম, আমার স্টুডেন্ট ছিল 47 জনের মতো, তাছাড়া তাদের অভিভাবকবৃন্দ মিলে 180 জন আমরা গিয়েছিলাম হচ্ছে সাফিনা পার্ক গোদাগাড়িতে। তো সেখানে আমরা প্যাকেট করে খাবার নিয়ে যাই। আমাদের এখানে স্বাস্থ্যসম্মত পরিবেশে আমরা খাবার তৈরি করেছি এবং সঠিকভাবে ফয়েল সমৃদ্ধ পেপার, যেটা প্যাকেট বলে, এটাকে আমরা নিয়ে গিয়েছিলাম। এটাতেই সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতই ছিল। ওখানে গিয়ে আমরা খাবারটা খাই 1:30টার মধ্যে। এখানে তারপরে সাফিনায় আপনারা ঢোকার পরে ওখানে বেড়ে হয়ে আমরা এই রাত্রিবেলা 9টার দিকে আমরা চলে আসি। সেই রাত্রে কোনো সমস্যা হয় না। গতকালকে মানে 10 তারিখ সন্ধ্যার দিকে একটু সমস্যা হয়। আজকে 11 তারিখ সকাল থেকে জিনিসটা একটু ডিজাস্টার রূপ ধারণ করে। তো এখানে আপনার এমনও হয়েছে যে যারা গিয়েছে আমার বাচ্চারা, এই বাচ্চাদের মধ্যে হয়তো বা কিছু অসুস্থ হয়েছে, কিছু অসুস্থ হয়নি। বাচ্চা অসুস্থ হয়নি, কিন্তু তার মা কিংবা তার বাবা অসুস্থ হয়েছে। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে সাথে চিকিৎসক কিন্তু আরেকটি কথা বলেছে যে খাবারের মধ্যে যে ডাল ছিল, যারা মূলত ডাল খেয়েছিল, এই ডাল খেয়ে মোটামুটি যে 52 জন অসুস্থ হওয়ার যে বিষয়টি চিকিৎসকরা কিন্তু তেমন বলছেন। এবং এর মধ্যে 18 জন রিলিজ হয়ে বাসায় ফিরেছেন, বাকিদের কিন্তু চিকিৎসা চলছে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শাওন। তারিক, ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। সকালে হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় আগামী 27 ফেব্রুয়ারি হাকিমপুর গ্রামে ওয়াজ মাহফিল আয়োজন করার উদ্যোগ নেয় স্থানীয়রা। মাহফিল আয়োজনের কমিটি গঠন নিয়ে বাধে বিরোধ। এর জের ধরে সকালে হোসেন গ্রুপের সমর্থক মোশাররফ হোসেনকে এলোপাতাড়ি কোপায় হানিফ মণ্ডল গ্রুপের লোকজন। এতে ঘটনাস্থলেই মারা যান মোশাররফ। হামলার খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে আহত হন 6 জন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায় মূলত মাহফিলে ক্যাশিয়ারের পদ নিয়ে 2 গ্রুপের দ্বন্দ্ব হয়। তারা সবাই বিএনপি সমর্থক। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের 3য় দিনে 2.5 শতাধিক আটক ও গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। আটক করা হয় 81 জনকে। তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় আদালতে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে যুক্ত বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে 3 দিনে গাজীপুরে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 263 জনে। এছাড়া চট্টগ্রামে 61, নারায়ণগঞ্জে 20, নরসিংদীতে 18, পাবনায় 15, জামালপুরে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগের 8 জেলায় গ্রেফতার করা হয়েছে 21 জনকে। এছাড়া পটুয়াখালীতে 11, চুয়াডাঙ্গায় 9 ও সুনামগঞ্জে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিমকে। নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। সন্ত্রাসীরা ব্রিকফিল্ড সংলগ্ন মাঠ হতে ককটেল নিক্ষেপ করা শুরু করে। আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ যৌথ বাহিনী প্রতিরোধ গড়ে তোলে এবং সর্বমোট 24 রাউন্ড ফাঁকা গুলি ছড়ে সন্ত্রাসীদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয় 5 জনকে। এ সময় আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। রাজধানী থেকে আটক হবিগঞ্জ 2 আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। 5 আগস্ট বানিয়াচংয়ে ছাত্র জনতার আন্দোলনে 9 জন নিহতের মামলায় তাকে কারাগারে পাঠান বিচারক। রোববার রাতে গাজীপুর থেকে আটক সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রী জ্যোৎস্না খানমকে কারাগারে পাঠিয়েছেন সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে মানিকগঞ্জের হরিরামপুরে এক ইউনিয়নের সাবেক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাল্লা ইউনিয়নের সরবদি নগর এলাকায় একটি ফসলের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত আমজাদ হোসেন ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পুলিশ ও স্থানীয়রা জানায় গতরাতে গ্রামের একটি মেলায় গিয়েছিলেন আমজাদ, এরপর আর বাড়ি ফেরেনি। সকালে স্থানীয়রা তার মরদেহ ফসলের মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
আমজাদ হোসেনের গলা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এখনো পুরনো চেহারায় রয়েছে মানিকগঞ্জের বেশিরভাগ ভূমি অফিস। বন্ধ হয়নি কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দুর্নীতি। ডিজিটাল সেবার ফাঁকফোকরে নামজারি ও খাজনা সহ বিভিন্ন কাজে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। চাহিদা অনুযায়ী টাকা না দিলে নানা মার প্যাঁচে ফেলে হয়রানি করা হয় সেবাগ্রহীতাদের। আছে দালাল সিন্ডিকেটও। ভূমি অফিসে জমির খাজনা দিতে এসেছেন কৃষক আব্দুর রাজ্জাক। তার অভিযোগ, মানিকগঞ্জের সিংজুরি ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরকারি খরচের বাইরে তার কাছে দাবি করেছেন অতিরিক্ত টাকা। একই অভিযোগ মিলন মিয়ারও। জমির নামজারিতে যেখানে 1100 টাকা খরচ হওয়ার কথা, সেখানে তার কাছে চাওয়া হয়েছে 7000 টাকা। না দেয়ায় করা হচ্ছে হয়রানি। আর তাই যমুনার ক্যামেরার সামনেই তোপের মুখে ভূমি কর্মকর্তা। অনলাইনে যা খরচ আসবো তার অতিরিক্ত 500 টাকা দিতে হবে। আমি বলি কেন, তা তো আমি দেবো না। বলে যে বাইরের একটা মানুষ কাজ করে অর্থাৎ আসলে সেটা আপনার ব্যাপার। তারে বলছি যে এটা খারিজ করা যাবে নাকি 6 ডিসমাল জমি। সে বলছে যে যাবে 7000 টাকা লাগবে। তারপরে সার্ভার সমস্যা দেখে এ পর্যন্ত আমি আর আসি নাই। তারে মাঝে মধ্যে ফোন দিয়েছি যে সার্ভার ঠিক হয়েছে নাকি। অন্য কোথাও যদি কোনো খরচপাতি হয়ে থেকে আলাল দালাল সে কিন্তু আমি জানি না, আমি রিস্ক নেব না। আমার কাছে হার্ড কপি আসলে আমি যাচাই বাছাই করে মিল থাকলে, সরকারি কোনো স্বার্থে বিঘ্ন না ঘটলে, কোনো সমস্যা না থাকলে পজিটিভ দিয়ে দিই, প্রস্তাব দিয়ে দিই। সিংগাইর উপজেলার বাইরা ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধেও একই রকম অভিযোগ বৃদ্ধা দেলারা বেগমের। জমির নামজারিতে তাকে গুনতে হয়েছে 7500 টাকা। তাকে সঙ্গে নিয়েই আমরা মুখোমুখি ভূমি কর্মকর্তার। অফিস স্টাফকে জড়িত নয় এর সাথে। আমার পুরোপুরি অর্ডার হচ্ছে কি যে আবেদনগুলো দিবে, এখান থেকে আমরা করে দিব, কি বলে এখান থেকে আমরা প্রতিবেদন পাঠাই দিব। ইভেন কি আমরা সবাইকে বলি যে আমরা প্রতিবেদন পাঠাই দেবো, আপনারা ওখান থেকে আপনারা করে নেবেন। 7500 টাকা হারাই নিছি, 8000 টাকাই দিয়েছিলাম, 500 টাকা আমার ঘুরাই দিয়েছি। জেলার বেশিরভাগ ভূমি অফিসের চিত্রই এমন। ভূমি সেবায় ডিজিটাল সিস্টেম চালু হলেও অফিসগুলোতেই ধর্ণা দিতে হয় সেবাগ্রহীতাদের। কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া করা যায় না কিছুই। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে অসাধুরা। কমপক্ষে 2-3 কোটি টাকা নিয়ে গেছে এই 2 নম্বরই করে। এই আপনার আপনার অনলাইনে আপনার খারিজ দেখা গেছে, খারিজের আপনার এখান থেকে পাঠায় আপনার কাগজপত্র, সে কাগজপত্র আপনার ওই ইউনিয়ন পরিষদে যাওয়ার পর, ভূমি অফিসে যাওয়ার পর উনি এটা তদন্ত করে টাকা খেয়ে উনি ইচ্ছা মতো উনি রিপোর্ট দেয়। টাকা ছাড়া কিচ্ছুই পাওয়া যায় না। টাকা ছাড়া তো একটা লোকের কথাই বলবো না, মানে টাকা ছাড়া বইব মানে একটা কাগজের লিগে 7 দিন করবেন তাও কাগজটা পাইবেন না। আপনি এসে দীর্ঘদিন আজকে না কালকে, আজকে না কালকে, এই নেই যে এই সেই নিয়ে নানান পদের বিধি গেছে এদের কাছে গেলে। ইউনিয়ন থেকে উপজেলা ভূমি অফিস সবখানেই অনিয়ম দুর্নীতির চিত্র যেন আগের মতোই। জেলা প্রশাসক বলছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নেওয়া হবে ব্যবস্থা। আমাদের কাছে লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। আমরা দেখা যায় যে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা প্রমাণিত না হইলেও তাকে ওই স্থানে রাখি না, আমরা বদলি করে অন্যত্র দেই, যাতে তার মাধ্যমে অন্য কোনো কিছু ঘটার সম্ভাবনা না থাকে। দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি অফিসের অনিয়ম দুর্নীতি থেকে মুক্তি চান সেবাগ্রহীতারা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এক যুগেও শেষ হয়নি খুলনায় ঢোকার গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ। 99 কোটি টাকার এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে 259 কোটি টাকা। এরপরও খানাখন্দে ভরে আছে রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার সড়ক। চরম ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা। কাজের ধীরগতির জন্য একে অপরকে দুষছে কেডিএ ও খুলনা ওয়াসা। খুলনা নগরীর শিপইয়ার্ড সড়কের 2019 সালের চিত্র এটি। বিভিন্ন জায়গায় পিচ, খোয়া আর পাথর উঠে সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। একই সড়কে 2021 সালের অবস্থা। বর্ষায় কাদা পানিতে ডুবে আছে রাস্তাঘাট, কোথায় কতটুকু গভীর সেটিও বোঝার সুযোগ নেই। এরপর পেরিয়েছে 4 বছর, তবু উন্নতি নেই এই সড়কের রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার অংশের। খানাখন্দে বেহাল সড়ক, ধীর গতিতে চলাচলেও নিস্তার মেলে না ছোট বড় দুর্ঘটনা থেকে। শুষ্ক মৌসুমে ধুলা আর বর্ষায় জলাবদ্ধতার বিড়ম্বনাও পিছু ছাড়ে না। ভোগান্তি যেন নিত্যসঙ্গী এই রুটের লক্ষাধিক যাত্রী চালকের। নাট ভেঙে যায়, পাতি ভেঙে যায়, চাক্কা পাংচার হয়।
স্কুলে যেতে পারি না, স্কুলে যাওয়ার সময় অনেক কষ্ট হয়। যে কোনো মালদাহি মনে হয় যেন দেখলেই খরিদ্দার মনে করে ডেড এক্সপার। এই সড়কের কাজ 13 বছর ধরে চলে। যদি এই কাজ সঠিক সময় সমাধান হতো তাহলে 3 বার সংস্কার করা লাগতো। প্রায় 1 যুগ আগে শুরু হয় এই রুটের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ। কয়েক দফায় 99 কোটি টাকার প্রকল্প বেড়ে দাঁড়িয়েছে 259 কোটিতে। বর্তমানে এই কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স। তাদের দাবি, সড়ক সংস্কারের পাশাপাশি ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পের পাইপ বসানোর কাজ চলায় দেরি হচ্ছে প্রকল্পে। সাববেজের লেয়ার অলরেডি 1 বছর আগে শেষ করছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা এরপরে আর কাজ করতে পারি নাই। কেন করতে পারি নাই? যে ওয়াসা এখানে সোয়ারেজের লাইন স্থাপন করতেছে, আপনি হয়তো লক্ষ্য করবেন এখনো কাজ চলতেছে ওদের। স্থানীয়দের মতে এতদিন সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর দ্বন্দ্বে আটকে ছিল কাজ, আর এখন একে অপরকে দুষছে কেডিএ ও খুলনা ওয়াসা। আমরা শিপইয়ার্ড রোডে 3 কিলোমিটারের মধ্যে 2200 মিটার অলরেডি করে ফেলছি। এই 2200 মিটারে কিন্তু আমাদের কোনো কাজ নেই। ইচ্ছে করলে মাহবুব ব্রাদার্স এই 2200 মিটার কাজটা করতে পারে। তাছাড়া ওই রোডে 3টে বড় বড় স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো কিন্তু তারা করতে পারে। ওয়াসার কাজের জন্য আমাদের কাজটা কিছুটা বিলম্বিত হচ্ছে। এরপরে ইনশাল্লাহ আমাদের ফুল সুইংয়ে আমি পার্সোনালি আশাবাদী যে আমাদের শিপইয়ার্ড প্রজেক্টের আশা করি এখন থেকে আর কোনো সমস্যা হবে না। 2013 সালে অনুমোদন পাওয়া প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে চলতি বছরের জুন পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব না বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নারায়ণগঞ্জ শহরে নিজ বাসায় এক বৃদ্ধকে গলা কেটে হত্যার ঘটনায় এখনও আটক হয়নি কেউ। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। গতরাতে শহরের টানবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে উৎপল রায়ের মরদেহ উদ্ধার হয়। পুলিশ জানায় ওই বাসায় চিকিৎসক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। গতরাতে ছেলে বাসায় গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে দরজা ভেঙে ভেতরে উৎপল রায়ের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। স্বজনরা জানায় আলমারি ভেঙে 10 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট হয়েছে। ঘটনার পর থেকে পলাতক গৃহকর্মী ও ভবনের নিরাপত্তা প্রহরী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড। রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে সারা দেশে অতিরিক্ত 9000 টন পণ্য সরবরাহ করবে টিসিবি। এই সুবিধা পাবে 12 লাখ পরিবার। খুলনায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় টিসিবির চেয়ারম্যান, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করেন স্থানীয়রা। প্রতি পরিবার সর্বোচ্চ 60 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল, 100 টাকা লিটারে 2 লিটার ভোজ্য তেল সংগ্রহ করতে পারছেন। এর পাশাপাশি 70 টাকায় 1 কেজি চিনি, 60 টাকা দরে 2 কেজি ছোলা, 77.5 টাকায় 500 গ্রাম খেজুর কিনছেন। সর্বমোট প্যাকেজ মূল্য 587 টাকা 50 পয়সা। ক্রেতারা জানান এই ধরনের কার্যক্রম আরও বেশি হলে স্বল্প আয়ের মানুষদের সুবিধা হয়। এই মাসের 24 তারিখের ভিতরেই যত কার্ডের অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং এই সংখ্যাকে আরও বাড়ানোর জন্য 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে। গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল। সকালে টঙ্গী বাজার থেকে মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করা হয়। পরে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক বক্তব্য দেন। তিনি বলেন, বিদেশে বসে ভার্চুয়াল মিডিয়ায় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বক্তব্য দিয়ে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করেছে। দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদ ও তাদের দোসর নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক ভবনের প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:30টায় নগরীর সদর রোড
অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে এই সমাবেশ হয়। বক্তারা বলেন, বরিশাল সিটি কর্পোরেশন ইমারত নির্মাণ বিধিমালা 1996 এর আওতায় প্ল্যান অনুমোদনের কথা বললেও তারা কেবল রাস্তার ক্ষেত্রে এই বিধিমালা অনুসরণ করে, অথচ প্ল্যান পাশের ফি সহ অন্যান্য বিষয়ে সিটি কর্পোরেশনের নিজস্ব নীতিমালা 2020 অনুসরণ করছে। এতে ভোগান্তিতে পড়ছেন নগরীর হাজারো বাসিন্দা। বক্তারা অভিযোগ করেন, গতরাতে বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের বেশ কয়েকজনকে মারধর করেছে সিটি কর্পোরেশনের কর্মীরা। এর বিচার দাবি করেন তারা। মেহেরপুরের গাংনীতে সিন্দুর কোটা খালে নির্ধারিত 1.5 বছরেও সেতু নির্মাণ কাজ শেষ করতে পারেনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বাড়ছে নির্মাণ খরচ। কাজে ধীরগতির কারণে বিপাকে স্থানীয়রা। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুর কোটা গ্রাম, কুমারীডাঙ্গা, রাজাপুর, মানিকদিয়া সহ বেশ কয়েকটি গ্রামকে 2 ভাগে বিভক্ত করেছে সিন্দুর কোটা খাল। একই পথে চলাচল করে কুষ্টিয়া অঞ্চলের খলিশাকুন্ডি এবং চুয়াডাঙ্গা অঞ্চলের লক্ষাধিক মানুষ। 2023 সালের ফেব্রুয়ারিতে প্রায় 1,43 লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হবার কথা 2024 সালের আগস্টে। তবে নির্ধারিত সময়ের 6 মাস পার হলেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ। বাধ্য হয়ে বিকল্প সড়কে চলাচল করছেন অর্ধলক্ষাধিক মানুষ। এতে সময় ও খরচ দুইই বাড়ছে। অনেকদিন ধরেই ভোগান্তিতে আছি। এই গ্রামে মনে করেন গাড়ি চলাচল করা খুবই অসুবিধা হচ্ছে। মানুষের এই পাশে 5-7টা গ্রাম, ওই পাশে 5-7টা গ্রাম, এই গাড়িগুলো আপনার হচ্ছে মানুষ যাতায়াত করা খুবই কষ্ট। ভাঙাচোরা হওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টি পানি হওয়ার হলে এই এলাকাটা প্লাবিত হয়ে যায়। 2 বছর ধরে হচ্ছে কিন্তু এখনো হয়নি। এখন ওই দিক দিয়ে ঘুরে আসলে হলে আপনার খরচা বেশি, আর এই দিক দিয়ে আপনার আসলে খরচা কম। আর আমাদের যাতায়াতের জন্য ধরেন এই জিনিসটা খুব জরুরি। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা জটিলতায় কাজে কিছুটা ধীরগতির কথা স্বীকার করলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিও। শিগগিরই কাজ শেষ হবে বলে আশা এলজিডি কর্মকর্তার। এই সিন্দুরকোটা ব্রিজ প্রায় শেষের দিকে, আর অল্প কয়েকদিন লাগবে, 15 থেকে 20 দিনের মধ্যে আমরা এখান থেকে শেষ দিয়ে ইনশাল্লাহ চলে যাব। 2022-23 অর্থ বছরের অনুমোদন হয় এবং তারপরে টেন্ডারে সেটা 23-24 অর্থ বছরে কাজটা শুরু হয়। শুরু হওয়ার পরে এখন অবধি ব্রিজের স্ল্যাব পর্যন্ত ঢালাই হয়েছে এবং অন্যান্য রেল পোস্টের কাজ চলমান আছে। কাজটি শেষ হলে আমরা ব্রিজটি হ্যান্ডওভার দিয়ে মানুষের যাতায়াতের সুব্যবস্থা করে দিতে পারব। দ্রুত নির্মাণ কাজ শেষ করে চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গোপালগঞ্জের মকসুদপুরের শালিনা বক্স গ্রামে আমেরিকা প্রবাসী এক নারীর ব্যক্তিগত জায়গায় করা ঘর সরকারি দাবি করে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। কাশিয়ানী ও মকসুদপুর উপজেলার বর্ডার এলাকার ওই বাড়িটি সম্প্রতি তহসিলদারের নেতৃত্বে ভেঙে ফেলা হয়। প্রবাসী নারী ও তার স্বজনদের অভিযোগ, মকসুদপুরের শালিনা বক্স গ্রামের আমেরিকা প্রবাসী রিনা পারভিন পৈতৃক জমিতে একটি আধা পাকা ঘর নির্মাণ করেন। পারিবারিক শত্রুতার জেরে তার ভাইয়ের ছেলেরা প্রশাসনকে ভুল বুঝিয়ে ক্ষমতার দাপটে জমিটি সরকারি বলে অভিযোগ করে। পরে প্রশাসন বাড়িটি ভেঙে ফেলে। ঘর ভাঙার আগে কোনো নোটিশ দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সরকারি জায়গার সীমানায় ঘর তৈরির অজুহাতে ওই নারীর প্রতি অবিচার করা হয়েছে বলেও দাবি এলাকাবাসীর। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। ভাঙার সময় ছিলাম, কইলাম, তারা করলো যে এটা সরকারি জায়গা। আমার বলা কিছু নাই। এটা কোনো সরকারি না, এটা রাস্তাও না, সরকারি জায়গা এর পিছনে সাইডে আছে খাল। এই খাল আমরা জন্ম থেকে দেখে আসতেছি, বুঝবার পর থেকে দেখে আসতেছি, কিন্তু এই জায়গায় ব্যক্তিগত কোনো রাস্তা ছিল না। সামনে আসছে বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসন্ন দিবসগুলোকে সামনে রেখে ফুল পরিচর্যায় চরম ব্যস্ত ঝিনাইদহের চাষিরা। ফুলের উৎপাদন ভালো হলেও ওই সময়ে ফুলের চাহিদা ও দাম নিয়ে শঙ্কিত কৃষকরা। সুবাসের রাজ্যে রক্তিম শাসন, অসংখ্য গোলাপের ঘন সান্নিধ্যে প্রকৃতির নয়নাভিরাম ক্যানভাস। শুধু গোলাপই নয়, ঝিনাইদহের 6 উপজেলার 4টিতে গাঁদা, জারবেরা, টিউলিপ, রজনীগন্ধা সহ হরেক জাতের ফুলের চাষ হচ্ছে প্রায় 3 দশক ধরে। বছরের এই সময়কে টার্গেট করে মূলত আবাদ করে থাকেন চাষিরা। বসন্ত বরণ, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ।
গত বছরও আমার 4 বিঘা জমিতে গাঁদা ফুল ছিল, তো আমার সব খরচ বাদ দিয়ে 4 বিঘা জমিতে 2 লক্ষ টাকা মতো ছিল। ফুলের দামটা পয়লা ফাল্গুন মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের দামটা বাড়তে পারে। হ্যাঁ, এতে চাষিরাও লাভবান হবে, ব্যবসায়ীরাও লাভবান হবে। এবছরে ফুলের সরবরাহ প্রচুর পরিমাণে আছে, সামনে আছে 21শে ফেব্রুয়ারি, এখন সেই হিসেবে মাল অনেকেই আছে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করছে। রং, আকৃতি আর গন্ধের কারণে এই অঞ্চলের ফুলের চাহিদা বেশি, কিন্তু কৃষকের অভিযোগ এবছর কাঙ্ক্ষিত দাম মিলছে না ফুলের। বাজারের অবস্থা খুব ভালো না। গতবার এই সময় আপনার ফুল বেচলাম 47 টাকা 50 টাকা, আর সেই ফুল এখন 13 টাকা 10 টাকা এরকম উপজে দিতে আছে। আমরা যে পরিমাণে আশা করছি হয়তো বা সেই পরিমাণে বেচা কেনা হবে না। কৃষি কর্মকর্তারা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন আশানুরূপ, বাজার জমে উঠলে কাঙ্ক্ষিত দাম পাবে চাষি। এবছর আমরা আশা করতেছি যেহেতু আবহাওয়া ভালো এবং কৃষক গতবার লাভবান হয়েছেন, আমরা আশা করছি গত বছরের চেয়ে বেশি বিক্রি হবে এবার। এবছর জেলায় 212 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। জামালপুরের অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। মাঠে সাধারণ মাটি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ বাস্কেটবল এবং ব্যাডমিন্টন মাঠ নিয়েও রয়েছে নানা অভিযোগ। আওয়ামী লীগ সরকার পতনের পর ধীরে ধীরে মুখ খুলছেন জেলার বিভিন্ন ক্রীড়াবিদরা। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের। জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে 2020 সালের 7 ডিসেম্বর প্রায় 40 কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ সম্পন্ন করে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মানের ক্রিকেট ও ফুটবল মাঠ, 4তলা ভবনে প্যাভিলিয়ন, জিম সহ রয়েছে আধুনিক নানা সুবিধা। তবে মাঠে সাধারণ মাটি ব্যবহার করায় অল্প সময়েই গজিয়ে উঠেছে ঘাস। এছাড়া নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের। ড্রেসিং রুম মোটামুটি ঠিক আছে, কিন্তু যখন মাঠটা হচ্ছে মেইন হচ্ছে যে মাঠ, তার মাঠের স্পেস, তখনই আপনি গিয়ে দেখবেন যে শোভন করে ফাঁকি। খেলাধুলার আসলে কোনো পরিবেশই ছিল না, কারণ মেয়ে সেক্টরটা নিয়ে আরও প্রবলেমে ছিলাম। মানে নিজে বাঁচার জন্যে আসলে নীরব থাকা ছাড়া আমার কোনো আর উপায় ছিল না। ঠিকাদারি সাইডে ছিল, তারা হয়তো বা তাদের গাফলিতির জন্য আজকে মাঠটা আমরা নদীর পাড়ে যে ঘাসটা আছে সেটা পেয়েছি। স্টেডিয়াম নির্মাণে অনিয়ম তদন্তের পাশাপাশি মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি ক্রীড়া সংগঠকদের। আওয়ামী লীগের মির্জা আজম, তখন তিনি আমাদের প্রতিমন্ত্রী ছিল, সেই সময় সে আইসে এই মাঠটাকে তার পরিবারের কেন্দ্রবিন্দু বানায় ফেলল। আওয়ামী লীগ আমলে যা যা হয়েছে তার একটি সুষ্ঠু তদন্ত আমরা চাচ্ছি। অনেক নিম্নমানের একটি কাজ হয়েছে। আমরা জেলা প্রশাসক সহ সকলকে রিপোর্ট দিলেও জেলা প্রশাসক তখন কর্ণপাত করে নাই, তখন জেলা প্রশাসক আমাদের কাছে মাপ চেয়েছে। 5 আগস্টের পর আত্মগোপনে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের। মাঠে আমাদের এখন সেনাবাহিনী অবস্থান করছেন, তো ওনারা ওনাদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কাজ করে যাচ্ছেন। মাঠের যে কনস্ট্রাকশন, এইসব বিষয়ে আসলে তো টেকনিক্যাল অপিনিয়ন প্রয়োজন। তাদের হচ্ছে সংশ্লিষ্ট এরকম তাদের মাধ্যমে তদন্ত করে যদি এরকম কোনো কিছু বের হয়, এটা তো আসলেই ব্যবস্থা নেওয়ার হয়তো সুযোগ আছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বর্তমানে 14,000 দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। এটি একটি স্টেডিয়াম। মূলত জুলাই অভ্যুত্থানের পর থেকে এখানে আর কোনো খেলাই পরিচালনা হয়নি, সে কারণে হাঁটু পরিমাণ ঘাস জন্মেছে মাঠ জুড়ে। এই ঘাসগুলোকে পরিষ্কার করে আবারও খেলার উপযোগী করতে কাজ করছে সংশ্লিষ্টরা। এছাড়া স্টেডিয়াম নিয়ে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।